গুলশানের সেই হলি আর্টিজানের হামলার কথা আপনাদের নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয়। কি বিভৎস একটা রাত আমরা পার করেছিলাম এবং কি বিভৎস ঘটনা ঘটেছিল। বাংলাদেশের তরতাজা কয়েকজন যুবক ও জঙ্গিবাদে জড়িয়ে পড়ে কি ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিল এবং সেই ঘটনা সারা পৃথিবী তোলপাড় করে দিয়েছিল। সেই ঘটনা নিয়ে ভারতে অলরেডি একটা সিনেমাও নির্মিত হয়েছে। বাংলাদেশের এক মহামান্য সাংস্কৃতিক ইমাম একটা সিনেমা তৈরি করেছিলেন। শেখ হাসিনা সরকারের আমলে বহু ধরনের কথাবার্তা তার শুনেছি আমরা। শেখ হাসিনা সরকার সেই সিনেমা মুক্তি দিচ্ছে না এরকম বক্তব্য শুনেছি। পরবর্তীতে তিনি নিজে ক্ষমতাবান হয়েও সেই সিনেমা মুক্তি দেননি। তার মানে সেই সিনেমায় কি ছিল? ভয়ঙ্কর সেই ব্যাপারের 10 বছর পূর্তি হয়েছে গতকালকে। কিন্তু সেই ভয়ঙ্কর ব্যাপার থেকে আমরা এতটুকু কি মুক্তি পেয়েছি? হলি আর্টিজানের ঘটনা 10 বছর পেরিয়ে গেছে, কিন্তু দোষীরা কি শাস্তি পেয়েছে? মামলার কি সমাপ্তি হয়েছে? বাংলাদেশে জঙ্গিবাদ কোন পর্যায়ে গেছে? 10 বছরের পরে এসে আমরা কোন পর্যায়ে দেখছি? হলি আর্টিজানের মতো আরও ঘটনা ঘটার সম্ভাবনা কি এখন তীব্র হয়েছে? শেখ হাসিনার বহু দোষের মধ্যে একটা ভালো কর্ম আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে সেই সরকারটা, আওয়ামী লীগ সরকার, শক্ত হাতে জঙ্গিবাদ দমন করতে পেরেছিল। কিন্তু বর্তমানে আমরা কি সেটা পারছি? বিশেষ করে ইউনূসীয় যুগে কি হয়েছিল, কোন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা আজকের বাস্তবতায় এসে আমাদের ভয়ঙ্কর অনেক কিছু স্মরণ করিয়ে দিচ্ছে। চলুন হলি আর্টিজানের সেই ঘটনার 10 বছর পরে মামলার কি অবস্থা এবং বাংলাদেশে বর্তমানে জঙ্গিবাদের কি অবস্থা একটু বুঝে ওঠার চেষ্টা করি। এটা নিয়ে বিবিসি বাংলা একটা সুন্দর প্রতিবেদন করেছে, তাদের বক্তব্যও একটু বুঝে ওঠার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গুলশানের সেই ভয়ঙ্কর হলি আর্টিজানের কথা। গভীর রাতে শেষ পর্যন্ত যৌথ বাহিনী, মানে সামরিক বাহিনীর কমান্ডোরা নেতৃত্ব দিয়ে অপারেশন চালায় এবং সেই অপারেশন চালিয়ে সেই যুদ্ধের অবসান ঘটায়। কিন্তু অনেক মৃত্যু আমাদেরকে দেখতে হয়েছিল এবং সেখান থেকে যে ভয়ঙ্কর সব তথ্য আমরা জানতে পেরেছিলাম, সেটা হলিউডের সিনেমাকেও হার মানায়। কি বলছে বিবিসি? চলুন একটু বিবিসির শিরোনামটা দেখি। বিবিসি বলছে, হলি আর্টিজানের 1 দশক বাংলাদেশের জঙ্গি তৎপরতা বেড়েছে না কমেছে? আগেই প্রশ্ন করে রাখি আপনাকেও, আপনার কি উত্তর? বেড়েছে নাকি কমেছে? চলুন বিবিসি কি বলছে একটু জেনে দেখি। 1 জুলাই 2016, ঠিক 1 দশক আগে বাংলাদেশের রাজধানীর ঢাকার অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় নিহত হন 2 জন পুলিশ সদস্য সহ অন্তত 22 জন। পুলিশকেও প্রাণ দিতে হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই সন্ত্রাসী হামলায় শেষ পর্যন্ত সৈন্যদের কমান্ডো অভিযানে নিহত হয়েছিল 5 হামলাকারী। বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করা ওই ঘটনা, জঙ্গিরা ওই রাতে 20 জনকে হত্যা করে, যাদের 9 জন ইতালি, 7 জন জাপান, 3 জন বাংলাদেশি এবং 1 জন ভারতীয় নাগরিক। আমরা দায় স্বীকার করে ওই রাতেই বিবৃতি দিয়েছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের কর্মকাণ্ড যে বাংলাদেশে ছিল এবং এখনও আছে, সেটা আমরা এখন রাস্তাঘাটে বিভিন্ন পতাকা ওড়াতেই বুঝতে পারছি এবং প্রমাণও পাচ্ছি। তৎকালীন আওয়ামী লীগ সরকার আইএসের এই দাবি নাকচ করে দিয়েছিল এবং বলেছিল দেশীয় জঙ্গি সংগঠন নব্য জেএমবি এই হামলার জন্য দায়ী। ঢাকার গুলশান হলি আর্টিজান হামলায় বহু বিদেশি নাগরিক নিহত হওয়ার সেই ঘটনাটা বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়েছিল। ওই ঘটনার পর জঙ্গি নির্মূলে একের পর এক অভিযান চালায় তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী।
হলি আর্টিজানের ঘটনার পরের 3 বছরে সারা দেশে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে অনেকেই নিহত হন, অভিযানে গ্রেপ্তারও হন অনেকে। ঢাকা শহরেও অনেকগুলো অভিযান চালানো হয়, যার মাঝে আমরা দেখেছি কল্যাণপুরে একটা বাড়িতে ভয়ঙ্কর অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গণঅভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো। এরপর প্রায় 2 বছরে বাংলাদেশের বিভিন্ন স্থানে জঙ্গি এবং উগ্রবাদী সংগঠনগুলোর তৎপরতার বিষয়গুলো সামনে আসছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন কারাগার থেকে জঙ্গি সংশ্লিষ্টতায় আটক অনেকেই মুক্তি পেয়েছে, যে কারণে বর্তমানে আবারও বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ড নিয়ে তৎপরতা বেড়েছে। এবং এক রিপোর্টে বলা হচ্ছে যে ইউনুসীয় যুগে 300-র বেশি জঙ্গি, একেবারে নামধারী জঙ্গি জেল থেকে মুক্তি পেয়েছে এবং মুক্তি পায়নি, তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে, মুক্তি দেয়া হয়েছে, যেন জঙ্গিদের অভয়ারণ্য হিসেবে এই দেশকে তারা তৈরি করতে পারে এবং এই দেশকে ভয়ঙ্কর অবস্থানে নিয়ে যেতে পারে। এবং ইউনুসীয় যুগ অর্থাৎ ইউনুসীয় সাঙ্গপাঙ্গরা যে দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছিল, সেই দেশ যেন বাংলাদেশ জঙ্গিবাদে ভরে গেছে এই বলে বাংলাদেশ আক্রমণ করতে পারে এবং বাংলাদেশ দখলে নিতে পারে, বাংলাদেশের পোর্ট এটা ওটা দখল করে তারা যেন ঘাঁটি বানাতে পারে এবং সেই ঘাঁটি যেন চীনের বিরুদ্ধে শক্তি প্রয়োগে সহায়ক হতে পারে। এই এজেন্ডাগুলো আমরা খুব ভালোভাবে বুঝি এবং বুঝি বলেই প্রফেসর ইউনুসের আমলে শত শত জঙ্গিকে এবং চিহ্নিত জঙ্গিকে কারাগার থেকে বের করে দেওয়া হয়েছিল। আমরা 5 তারিখে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে এই দৃশ্য দেখে আসছি এবং তাদেরকে মুক্ত করার জন্য বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নকারী বিভিন্ন মানুষকে আমরা তৎপর দেখেছি প্রতিটা মুহূর্তে। এবং বাংলাদেশে ইউনুসীয় যুগে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন, মানে আমি নামগুলো বলতে চাই না, নিষিদ্ধ একটি সংগঠন ঢাকায় অনেকবার বিশাল শোডাউন করেছে। বাংলাদেশে আজকে বিএনপি সরকার আসার পরে যে ভয়ঙ্কর অবস্থা হয়েছে, আইএস তালেবানদের পতাকা উড়ানোর দৃশ্য আমরা প্রকাশ্যে দেখছি, ফেসবুকে অনলাইনে পতাকা, সেই আইএস এবং তালেবানের পতাকা বিক্রি করা হচ্ছে অনলাইন শপে, এই ব্যাপারগুলো প্রকাশ্যে দেখছি। এবং একদিন আগেই সরকারের তথ্য উপদেষ্টা, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, তিনি জানিয়েছেন যে এই ঘটনাগুলো সরকার গভীরভাবে নিয়েছে এবং খুবই গুরুত্ব দিয়ে দেখছে, এর পেছনের কারণ অনুসন্ধান করার চেষ্টা করছে, এটার পেছনে যদি অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড দোষী হয় সেটাও তারা তদন্ত করে দেখবে। এরকম ভয়ঙ্কর অবস্থার মধ্যে যখন আমরা পড়েছি, তখন হলি আর্টিজানের ওই ঘটনার যে মামলা, সেই মামলা এখনো আপিল বিভাগে ঝুলছে, এই মামলার কোনো সুরাহা হয়নি। 10 বছরেও আমরা সেই মামলার সুরাহা করতে পারিনি। এটা রাষ্ট্র হিসেবে, দেশ হিসেবে আমাদের অনেক বড় একটা ব্যর্থতা। যদিও আমরা আওয়ামী লীগের আমলে শেষমেশ দেখেছিলাম জঙ্গিদের লাগাম টেনে ধরার ঘটনা, কিন্তু প্রফেসর ইউনুস জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করা, সারা দেশে সাম্প্রদায়িক গোষ্ঠীর একেবারে বুনো উল্লাসের পরিবেশ তৈরি করা, তাদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা তৈরি করা, সারা দেশে আমরা দেখছি পাকিস্তানি টিটিপি বাহিনীর যে নেটওয়ার্ক তৈরি করা এবং তাদের সদস্য সংগ্রহের কাজ প্রকাশ্যে চলছে। এই ঘটনাগুলো প্রফেসর ইউনুসের আমলে পৃষ্ঠপোষকতা দিয়ে তৈরি করা হয়েছে। এমনকি পাকিস্তান থেকে সরাসরি যে জাহাজ এসেছে, সেই জাহাজ আনার আসা যাওয়ার ব্যবস্থা করার পেছনেও এই জঙ্গিবাদের ব্যাপারগুলো লুকিয়ে থাকতে পারে। এবং আমরা এটাও দেখেছি পাকিস্তানি জাহাজ থেকে পাখির খাদ্যের নামে নিষিদ্ধ মাদক পর্যন্ত এদেশে সাপ্লাই দেওয়া হয়েছে। তার মানে আমরা এখন আরও ভয়ঙ্কর যুগে প্রবেশ করেছি। এই ভয়ঙ্কর ব্যাপারটা যদি বিএনপি উপলব্ধি করতে পারে তাহলে খুবই ভালো, এবং উপলব্ধি করতে পেরে এই ব্যাপারে যদি পদক্ষেপ নিতে পারে, যেমন আমরা দেখেছিলাম যে বিএনপির বিগত সময়ে 2001 থেকে 2006 বাংলা ভাই শায়ক আব্দুর রহমানদের উত্থান হলো। একটা সময় তাদের উত্থান অস্বীকার করা হয়েছিল, কিন্তু বিএনপি সরকার কিন্তু বাধ্য হয়েছিল ওই বাংলা ভাই শায়ক আব্দুর রহমানদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার। এবং পরবর্তীতে আমরা দেখেছি 111-এর সরকারের আমলে বাংলা ভাই শায়ক আব্দুর রহমানদের ফাঁসি কার্যকর করা হয়েছিল। বিএনপি যদি সেই সময় পদক্ষেপ না নিত তাহলে এই দেশ
কোথায় যেত সেটা কল্পনা করতেও আমরা আসলে ভয় পাই। পরবর্তীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে জঙ্গিবাদটা মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি এবং সেই মাথাচাড়া উঠতে না পারার যে ক্ষোভ, যে খেদ তারা দীর্ঘ সময় লালন করেছে, সেই লালন করা খেদ এবং ক্ষোভ তারা উগরে দিয়েছে যখন তারা প্রফেসর ইউনূসের মতো বিদেশি এজেন্টকে তাদের অভিভাবক হিসেবে এই দেশে পেয়েছিল। এই মুহূর্তে সরকারের করণীয় হলি আর্টিজান মামলার সুরাহাটা দ্রুত নিশ্চিত করা এবং প্রফেসর ইউনূসের আমলে যে মেটিকুলাস সব ঘটনা ঘটেছে। বলছিলাম প্রথমেই যে হলি আর্টিজানের এই ঘটনা নিয়ে মানে ভারতে একটা সিনেমাও নির্মিত হয়েছে, বাংলাদেশের একজন সাংবাদিকের লেখা গল্প নিয়ে সেই সিনেমা তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশের একজন মেটিকুলাস উপদেষ্টা, সাবেক সাংস্কৃতিক ইমাম হিসেবে যিনি আবির্ভূত হওয়ার চেষ্টা করেছিলেন, তিনিও একটি সিনেমা বানিয়েছেন, কিন্তু শেখ হাসিনার আমলে সেই সিনেমা নাকি মুক্তি দেওয়া হচ্ছে না, এরকম বহু কথাবার্তা তার মুখে আমরা শুনেছি। কিন্তু তিনি যখন দীর্ঘ 1.5 বছর ক্ষমতায় থাকলেন এবং বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের যে সংস্কৃতি, বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে মুছে ফেলে কাওয়ালির সংস্কৃতি এবং পাকিস্তানপন্থী সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে চাইলেন। সেই কাজে তিনি এতটা ব্যস্ত থাকলেন যে তিনি বোধহয় ভুলেই গিয়েছিলেন যে তার নির্মিত ছবি মুক্তি দিচ্ছে না আগের সরকার, এই অভিযোগ করেছিলেন। অথচ 1.5 বছরে কত সপ্তাহ চলে গেল, তিনি সেই ছবিটা মুক্তি দিলেন না। কি ছিল সেই ছবিতে, কি ঘটেছিল হলি আর্টিজানের ঘটনায়, যেগুলো এখন ক্ষমতায় বসার পরেও, মানে তখন ক্ষমতায় বসার পরেও তিনি জাতিকে দেখাতে ভয় পেয়েছেন? তাতে কি ওই সময় ওই 1.5 বছর তারা যাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন তারা অনেক বেশি গোস্বা করত, অনেক বেশি রাগ করত? যাদের পৃষ্ঠপোষকতায় তারা ফুলে ফেপে উঠেছিলেন তাদের মুখোশটা উন্মোচন করতে ভয় পেয়েছিলেন? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।